হ্যালো বন্ধুরা, আবারও আমরা হাজির হয়েছি আমাদের চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার নিয়ে। আমাদের আজকের টপিক ক্লাস 9-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া। যা জৈবনিক প্রক্রিয়ার উদ্ভিদ শারীরবিদ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যার মধ্যে একটা টপিক হচ্ছে সালোক সংশ্লেষ। এই জৈবনিক প্রক্রিয়া যেটা বলছি, এই উদ্ভিদের জৈবিক প্রক্রিয়া নিয়ে যে আলোচনা, তার প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো আছে। উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়ার মধ্যে আসছে যেমন সালোক সংশ্লেষ, রেচন, শ্বসন, বাষ্পমোচন। এগুলোর মধ্যে আমরা আজকে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই দুটো পদ্ধতির মাধ্যমে ঘটে। এই দুটো পদ্ধতি হচ্ছে আলোক দশা, আলোক নিরপেক্ষ দশা। আলোক দশাটা কি? অর্থাৎ যেটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটবে। আর সেকেন্ডটা হচ্ছে আলোক নিরপেক্ষ, অর্থাৎ আলোর প্রয়োজন নেই। এখন অনেকে মনে করতে হবে, আমাদের বইয়ে অনেক জায়গায় লেখা আছে অন্ধকার দশা। অন্ধকার দশা বলে কিছু হয় না। অর্থাৎ শুধুমাত্র রাতে হবে বা অন্ধকারে হবে এমনটা নয়। দিনে রাতে সবসময়ই ঘটতে পারবে, বিশেষ করে দিনের বেলায় ঘটে দুটো প্রক্রিয়া। কিন্তু যেহেতু আলোকের উপস্থিতির দরকার নেই, আলোকের প্রয়োজন হচ্ছে না, তাই ওটাকে বলে আলোক নিরপেক্ষ দশা। আর যেটা হচ্ছে যেটা আলোকের দরকার সেটা হচ্ছে আলোক দশা। এবার প্রথমে আসি সালোক সংশ্লেষ শব্দটার যে উৎপত্তি। এই সালোক সংশ্লেষ শব্দটা প্রথম উদ্ভাবন করেন, যে নামকরণ করেন, তিনি হচ্ছে বিজ্ঞানী বার্নেস। এর গ্রিক শব্দ থেকে এসছে, এটা হচ্ছে ফটোসিনথেসিস থেকে, যেটা ফটোস এবং সিনথেসিস দুটো শব্দ থেকে এসছে। ফটোস কথা অর্থ হচ্ছে আলো, সিনথেসিস হচ্ছে সংশ্লেষ, যেটা একসঙ্গে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। আলোকের উপস্থিতিতে সংশ্লেষণ, খাদ্য তৈরি করার প্রক্রিয়া। এখন কি ঘটে? আমরা আগে নিচু ক্লাসেও শিখে এসেছি যে বিভিন্ন কোষ অঙ্গাণু, উদ্ভিদ দেহের কোষে থাকে ক্লোরোপ্লাস্টিড। প্লাস্টিডের তিনটে ভাগ: ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্টিড। এর মধ্যে ক্লোরোপ্লাস্টিডটা ছিল সবুজ রঙের জন্য দায়ী, যেটা কিনা প্রাণী কোষে থাকে না। কিছু নিম্ন শ্রেণীর প্রাণী বাদে অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিড থাকে না। উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্টিড থাকে, ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের আসে কি সূর্যালোক থেকে আসছে ফোটন কণা। সূর্যালোককে দিনের বেলায় যখন সূর্যের আলো পড়ছে, সূর্যের আলোর মধ্যে থাকে এক ধরনের কণা, তার নাম ফোটন কণা। এটা এসে যে বিশেষ করে পাতায় বা সবুজ অঙ্গে যেখানে ক্লোরোফিল রয়েছে ওটাকে আঘাত করে ওটাকে সক্রিয় করে তোলে। এই সক্রিয় ক্লোরোফিল অলরেডি গাছ যে মূল দিয়ে জল শোষণ করছে, সেই জলকে ভাঙছে। কিসে ভাঙছে? সক্রিয় ক্লোরোফিল H2O অর্থাৎ জলকে দুটো আয়নে বিশ্লিষ্ট করে। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+, আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এই যে হাইড্রক্সিল আয়নটা এরকম অজস্র কণা ভাঙছে। এর মধ্যে চারটে OH যুক্ত হয়ে তৈরি করছে 2 অণু জল, 1 অণু অক্সিজেন। এই যে অক্সিজেনটা, এটা বাইরে নির্গত হচ্ছে। অর্থাৎ পাতা থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে, পাতায় যে রন্ধ্রগুলো আছে, ছিদ্রগুলো, পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে নির্গত হয়ে যাচ্ছে। উল্লেখ্য, এই যে অক্সিজেন, এটাই হচ্ছে বায়ুমণ্ডলের, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আমরা বলি উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেনটাই এটা। তাই এটাকে আমরা বলবো উপজাত অক্সিজেন। উপজাত, এই উপজাত অক্সিজেন আমাদের ত্যাগ করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অক্সিজেনটা এলো কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি কোথা থেকে? জল থেকে আমরা পাচ্ছি। জলটাকে ভেঙে অক্সিজেনটা নির্গত করে দিচ্ছি। হাইড্রোজেনের কী পরিণত হচ্ছে ওটা আমরা পরে যাচ্ছি। তাহলে এই যে একটা প্রক্রিয়া, যে একটা ফোটন কণার মাধ্যমে ক্লোরোফিল সক্রিয় হচ্ছে, সেই সক্রিয় ক্লোরোফিল একটা জলের অণুকে ভাঙছে। এই যে জলের অণু ভেঙে হাইড্রক্সিল এবং হাইড্রোজেন আয়নে পরিণত হলো, অর্থাৎ আলোকের উপস্থিতিতে জলের যে বিশ্লেষণ, এটাকে প্রথম পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানী রবিন হিল। তাই এটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া। তাহলে প্রথম
যে সংশ্লেষণ, আলোর যে জলের যে বিশ্লেষণ, এটা পর্যবেক্ষণ করছেন কে? বিজ্ঞানী রবিন হিল। তাই এই টোটাল প্রক্রিয়া অর্থাৎ আলোক দশা, যেটা আলোক দশায় যে জলের বিশ্লেষণ হচ্ছে তাকে বলা হচ্ছে আমাদের হিল বিক্রিয়া। এছাড়া এই সময় এই আলোক দশাতে আরেকটা প্রসেস ঘটে, আরেকটা প্রক্রিয়া ঘটে, সেটা হচ্ছে পাতায় অলরেডি কিছু এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট থাকে আর অজৈব ফসফেট থাকে। এই অজৈব ফসফেট এবং অ্যাডিনোসিন ডাইফসফেট যুক্ত হয়ে তৈরি করে এটিপি। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর মধ্যে শক্তি আবদ্ধ হয়, এর মধ্যে শক্তিকে ধরে রাখে। আমরা আগে জানি, আগে পড়ে এসেছি, পাওয়ার হাউস বলা হয় এটিপিকে কোষের। এই এটিপির মধ্যে শক্তি আবদ্ধ হয়ে থাকে। কি করবে এই শক্তি? এই শক্তি পরবর্তী দশায় আমাদের শক্তি প্রয়োগ করবে। যাই হোক, এটা গেল আমাদের আলোক দশা। এবার আসছে আলোক নিরপেক্ষ দশায়। সেকেন্ড স্টেপে আলোক নিরপেক্ষ দশায় যেখানে আলোক প্রয়োজন হচ্ছে না, সেখানে কি হচ্ছে? অলরেডি পাতায় আরও একটা উপাদান থাকে যে কিনা আরইউবিপি, রিবিউলোজ বিসফসফেট। কোথাও কোথাও কোনো বইয়ে রাইবিউলোজও লেখা আছে, একই ব্যাপার। রাইবিউলোজ বা রিবিউলোজ বিসফসফেট কয় অণু? 6 অণু লাগবে। এর সঙ্গে আমরা আরেকটা জানি যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এই দুজন বিক্রিয়া করে তৈরি করছে 12 অণু পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর মধ্যে দেখো আমাদের আরইউবিপি এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটো মিলিয়ে এটা তৈরি হচ্ছে। তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন অলরেডি এর মধ্যে প্রবেশ করেছে, কার্বন এবং অক্সিজেন দুজনেই প্রবেশ করেছে। তার মধ্যে যেহেতু কার্বনের মধ্যে প্রথম অঙ্গীভূত হচ্ছে, তাই আমরা পিজিএকে বলবো মানে আমাদের প্রথম কার্বন গঠিত যৌগ। যদি বলা হয় প্রথম কার্বন গঠিত যৌগ কোনটি, তাহলে উত্তর হবে কি? পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, প্রথম কার্বন গঠিত যৌগ যার মধ্যে কার্বন আবদ্ধ হচ্ছে। এবার আবদ্ধ হচ্ছে তো আমি বারবার জোর দিচ্ছি কেন, এটাও আমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যেহেতু কার্বন পিজিএর মধ্যে অঙ্গীভূত হয়, তাই এটাকে বলা হয় কার্বন আত্তীকরণ। আত্তীকরণ আত্মস্থ করে নেওয়া, নিজের মধ্যে নিয়ে নেওয়া। তাই ফটোসিনথেসিসের আরেক নাম কার্বন, এই যে প্রক্রিয়াটার আরেক নাম কার্বন আত্তীকরণ। নেক্সট, এই যে পিজিএ তৈরি হলো, এই পিজিএর সঙ্গে এইদিকে দেখো আলোক দশায় তৈরি হয়েছিল একটা হাইড্রোজেন আয়ন। আলোক দশায় উৎপন্ন হয়েছিল হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটাকে এখানে একটা উপাদান রয়েছে এনএডিপি, অ্যাডিনোসিন নিকোটিনামাইড অ্যাডেনিন। এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই যে উপাদানটা, এটা এই হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে, অর্থাৎ এটা কিনা অনুঘটকের কাজ করবে। অনুঘটক কাকে বলে আমরা জানি? যে কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় বা বিক্রিয়াকে ত্বরান্বিত করে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, নিজে সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকবে। এখানে দেখো এনএডিপি একটু বাদ দিয়ে এনএডিপি এ কী করছে, এখানে সে হাইড্রোজেনকে গ্রহণ করছে, করে এনএডিপিএইচ প্লাস পরিণত হচ্ছে। আসার পর এইখানটায় এসে পিজি এর সঙ্গে ও এইচ প্লাস আয়নটাকে দিয়ে দিচ্ছে। এই এইচ প্লাস আয়ন হাইড্রোজেন আয়নটাকে দান করে ও আবার এনএডিপিতে পরিণত হচ্ছে, হয়ে আবার যাচ্ছে ওকে আনতে, অর্থাৎ এই প্রক্রিয়াটা চলতে থাকে। এবার এখান থেকে পেলো এইচ প্লাস, অন্যদিকে যেটা আমাদের তৈরি করেছিল এটিপি, এই এটিপি এখানে শক্তি প্রয়োগ করছে। যেহেতু শক্তি ত্যাগ করছে, ও আবার পরিণত হচ্ছে এডিপিতে। এটিপি শক্তি দান করায় এডিপি উৎপন্ন হচ্ছে। এই এডিপি আবার এই বিক্রিয়া শুরু করবে। এবার তাহলে একদিকে আমরা পাচ্ছি এইচ প্লাস আয়ন, অন্যদিকে পাচ্ছে শক্তি, দুটো মিলিয়ে তৈরি করছে পিজিএএলডি। পিজিএএলডি অর্থাৎ ফসফোগ্লিসারল ডিহাইড। ফসফোগ্লিসারল ডিহাইড কয় অণু? 12 অণু। এই 12 অণু ফসফোগ্লিসারল ডিহাইডের থেকে 2 অণু আলাদা হচ্ছে একদিকে, 10 অণু একদিকে। এই যে 10 অণু পিজিএএলডি, এটা পুনরায় আবার ওই 6 অণু আরইউবিপি তৈরিতে সাহায্য করছে।
10 অণু পিজিএলডি কোথায় যাচ্ছে? এই যে 6 অণু আরইউবিপি খরচ হয়েছিল পুনরায় ও আবার আরইউবিপি তৈরি করছে। অন্যদিকে 2 অণু যে পিজিএলডি পড়েছিল এটাই হচ্ছে প্রধান, অর্থাৎ এই 2 অণু থেকে তৈরি হচ্ছে 1 অণু গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ বা শর্করা। এই যে গ্লুকোজ তৈরি করলো এটাই হচ্ছে খাদ্য উদ্ভিদের, যেখানে উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে রাখে, যেটা উদ্ভিদও নিজেদের খাদ্য তৈরি করলো, যা প্রাণীরাও খাদ্যরূপে গ্রহণ করে উদ্ভিদের থেকে। এই গ্লুকোজ তৈরি করার জন্য এত কিছু প্রক্রিয়া। এবার এই যে টোটাল প্রক্রিয়াটা দাঁড়ালো, যেহেতু আলোক নিরপেক্ষ দশা, এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10 অণু পিজিএলডি থেকে 6 অণু আরইউবিপি তৈরি হয়, এর মধ্যেও কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলো আমরা এখানে দেখাচ্ছি না ডিটেলসটা। এখানে এই যে প্রক্রিয়ার মাধ্যমে আরইউবিপি তৈরি হবে এটা পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানী কেলভিন। তাই এই প্রক্রিয়াকে বলা হয় কেলভিন চক্র। কেন চক্র? এই যে আরইউবিপি থেকে পিজিএলডি থেকে আবার আরইউবিপি একটা চক্র আকারে আবর্তিত হচ্ছে, তাই একে বলা হয় কেলভিন চক্র। এই হচ্ছে ওভারঅল সালোক সংশ্লেষের একটা প্রসেস। এরপর যে বিশেষ বিশেষ অংশগুলো প্রশ্ন আকারে আসবে, যেমন এখানে একটা আমরা বাদ দিয়ে গেছি যে এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত এটিপি, এটাকে একটা নাম দেওয়া হয়, এর একটা নাম আছে, এর নামটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। কি নাম? ফটোফসফোরাইলেশন। আবার এনএডিপি যেটা, এই যে প্রসেসটা আমি বললাম এটা একটা অনুঘটকের কাজ করে, তাহলে কি কাজ করছে ও? এই যে হাইড্রোজেন আয়নকে এই পাশে নিয়ে আসছে, এসে ও আবার যাচ্ছে, অর্থাৎ একটা চক্র আকারে আবর্তন করছে। এখন বলো তো, জল ভেঙে যখন হাইড্রক্সিল আয়নে হাইড্রোজেন আয়ন হাইড্রক্সিল আয়নে পরিণত হচ্ছে, যদি এখানে কোনো কিছু না হতো, এই হাইড্রোজেন যদি অপসারিত না হতো, সরে না যেত, তাহলে কি হতো? এরা যুক্ত হয়ে আবার তো জলে পরিণত হতো, কারণ ওখানে অন্য কেউ নেই। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন যখন পাশাপাশি থাকবে, যুক্ত হয়ে অবভিয়াসলি জল তৈরি করবে। কিন্তু এই এনএডিপি কী করছে? যে মুহূর্তে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়ে এই পাশে নিয়ে চলে আসছে, নিয়ে এসে পিজিএর সঙ্গে বিক্রিয়া করিয়ে দিচ্ছে। সুতরাং এখানে এ থাকতে পারছে না, তাই হাইড্রক্সিল আয়নগুলো নিজেদের মধ্যে সংযোগ করে এই অক্সিজেন তৈরি করছে। অর্থাৎ যদি এনএডিপি না থাকতো, তাহলে এই সম্পূর্ণ হিল বিক্রিয়া, যেটা জলের যে বিশ্লেষণ, এই ঘটনাটা বন্ধ হয়ে যেত। তাই এনএডিপিকে বলা হয় হিল বিকারক। হিল বিক্রিয়া ঘটাচ্ছে, তাই এর নাম হিল বিকারক। এবার আসি এখানে, এই যে গ্লুকোজ তৈরি করলাম বা শর্করা তৈরি হলো, গ্লুকোজ যদি তৈরি করলো, এর মধ্যে 3টে উপাদান রয়েছে, 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন। এখন বলো তো, এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এদের উৎস কি? আমরা যদি ছকটা ভালো করে খেয়াল করি, তাহলে দেখতে পাবো বাম পাশ থেকে, তো আলোক দশা থেকে আলোক নিরপেক্ষ দশাতে কেবলমাত্র এসছে এই 3টে উপাদানের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনটা। কেবলমাত্র হাইড্রোজেনটাই বাম পাশ থেকে, অর্থাৎ আলোক দশা থেকে আলোক নিরপেক্ষ দশায় এসছে। সুতরাং এই হাইড্রোজেন, আর এখানে যারা আছে তার মধ্যে কোথাও হাইড্রোজেন নেই, এখানে কোনো হাইড্রোজেন নেই। সুতরাং গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেনটা রয়েছে তার উৎস কে? এই হাইড্রোজেন, আর এর উৎস কে? জল। সুতরাং গ্লুকোজের হাইড্রোজেনের উৎস হচ্ছে জল। আবার এর মধ্যে যে সি এবং অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন রয়েছে, সে তো এদিক থেকে আসেনি এপাশে, আর এপাশে এই দুজন আছে একমাত্র কোথায়? কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। সুতরাং গ্লুকোজের মধ্যে কার্বন যে আর অক্সিজেনের যে উৎস, সেটা উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কেমন? আবার গ্লুকোজে কয়টা কার্বন আছে? 6টা। তাই 6কে আমরা কি বলি? হেক্সো। এই যে মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, সেই নামের থেকে, অর্থাৎ রোমান অক্ষর, এই যে 6 কার্বন আছে, তাই হেক্সোজ শর্করা বলা হয়। গ্লুকোজকে বলা হয় হেক্সোজ শর্করা। যদি 5টা থাকতো তাহলে বলা হয় পেন্টোজ শর্করা।
এটা হচ্ছে হেক্সোজ শর্করা। এবার যদি আমি সামগ্রিক বিক্রিয়াটা একবার লিখি বা খেয়াল করি তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো তো। সম্পূর্ণ বিক্রিয়াটি আসছে, আমাদের বিক্রিয়ায় যারা কাজ করছে তারা কে কে, 6CO2 প্লাস 12H2O উৎপন্ন হচ্ছে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O আর 676 কিলো ক্যালোরি গতীয় শক্তি। 686 কিলো ক্যালোরি। তাহলে কি হলো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল পরস্পর বিক্রিয়া করে তৈরি করছে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন আর 6 অণু জল আর শক্তি। এখানে আমাদের লাগছে কে কে, সূর্যালোক আর ক্লোরোফিল। তাহলে এখানে অনুঘটকের কাজ করছে ক্লোরোফিল আর সূর্যালোক। আর বিক্রিয়া যারা করে তাদেরকে আমরা বলি বিক্রিয়ক, আর যা উৎপন্ন হয় তাদের বলি আমরা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই সালোক সংশ্লেষের টোটাল বিক্রিয়াতে বিক্রিয়ক কে কে, কার্বন ডাইঅক্সাইড এবং জল, আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন, জল। এই যে অক্সিজেনকে আমরা বলছি উপজাত অক্সিজেন। এই উপজাত অক্সিজেন হচ্ছে কোথায়, এই যে আলোক দশাতে। সুতরাং অক্সিজেন নিয়ে দুটো প্রশ্ন আসতে পারে, এক হচ্ছে উপজাত অক্সিজেনের উৎস কি, বলো উপজাত অক্সিজেনের উৎস কি, তাহলে জল। কিন্তু যদি বলে গ্লুকোজ অণুতে অঙ্গীভূত অক্সিজেনের উৎস কি, তাহলে আসবে কার্বন ডাইঅক্সাইড। আশা করি মোটামুটি একটা পরিচ্ছন্ন চিত্র ফুটিয়ে তুলতে পারলাম তোমাদের সামনে সালোক সংশ্লেষের বিষয়ে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের জানাতে পারো, কমেন্ট করতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলকে। আর তোমরা যদি প্রয়োজন মনে করো আমাদের যে ক্লাস রয়েছে স্ক্রিনশট করে নিতে পারো আমাদের ছকটা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ওকে, টাটা।